ডক্টর ইউনূসের গ্লোবাল কানেকশন জিনিসটা কি আসলে, বা এটা কত বিস্তৃত? সিরিয়াস প্রসঙ্গ এটা একটা। এটা ব্যক্তি ইউনূস সাহেবের প্রসঙ্গ না, সবার আগে সাবধান করে দিলাম আমার শ্রদ্ধাদেরকে। এটা ব্যক্তি ইউনূস সাহেবের কোনো জয়গানের কাহিনী আমি এখন আপনাদের সামনে বলবো না। এটা রিয়েল একটা হিস্টোরিক্যাল বিষয়। আমি সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। ওয়াই ইউনূস সাহেব গুরুত্বপূর্ণ, প্রথম কবে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং কেন হয়েছেন। আবার গুরুত্বপূর্ণ কেউ হতেই পারেন, কিন্তু কেন হলেন ওটাও তো জানা দরকার আমাদের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের গ্লোবাল ইকোনমি। আমি যেটা প্রায়ই বলে থাকি, গ্লোবাল ইকোনমি মানে আমাদেরকে এমন একটা ইকোনমির দিকে চলে যেতে হয়েছে 45 এর পরে, 1945-এর পরে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জটা? 45-এর আগেকে যদি ধরি আমরা, যে আমরা সবাই কলোনিতে ছিলাম, আমাদের মতন দেশ থেকে সম্পদ পাচার করে যা কিছু বাড়তি সম্পদ আমরা জন্মাইছি, যে কোনো দেশের ইকোনমি মানেই সে একটা বাড়তি সম্পদ সবসময় তৈরি করবে। তার ইকোনমি অলওয়েজ নতুন নতুন ভ্যালু তৈরি করবে, নতুন নতুন একটা বিনিয়োগ একটা বাড়তি যে মূল্যটা তৈরি হবে ওটাই বিনিয়োগ সক্ষমতা হিসেবে ফেরত আসবে। ওই দেশের ইকোনমির বিনিয়োগ সক্ষমতা ওটাই। কিন্তু এই বিনিয়োগ সক্ষমতাগুলো আমাদের দেশে থাকে নাই। কলোনি হলে সবচেয়ে ক্ষতি হয় এই জিনিসটা। এই সারপ্লাস অর্থগুলো সে তার দেশে, ব্রিটিশরা যেমন তার দেশে নিয়ে চলে গেছে। এতে নেট ক্ষতি কোনটা? প্রধান ক্ষতি হয়েছে এটা, আমাদের মতন দেশের ইকোনমি ডুবে গেছে। কারণ মনে রাখতে হবে, এই যে আমরা এখন বিদেশি ঋণের কথা বলতেছি, ইনফ্রাস্ট্রাকচার কম সুদের অবকাঠামো ঋণ পেতে চাচ্ছি, এটা কি আসলে? এই ফেনোমেনাগুলো, এই শব্দগুলো ইভেন 45-এর আগে ছিল না। কি ছিল তাহলে? বা যে কোনো ইকোনমিতে আসলে কি হয়, অবকাঠামো সবার কি, আমেরিকাকে গড়তে গেলে তাদেরও কি অবকাঠামো ঋণ লাগছিল? না। ব্রিটেন ইংল্যান্ডে লাগছিল? না। 45-এর আগে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে কারো লাগে নাই। কেন? কারণটা হলো হচ্ছে ইকোনমির সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো দেশের ইকোনমি সে নিজেই নিজের সারপ্লাসটা তৈরি করে এবং ওই সারপ্লাসটা নতুন নামে বিনিয়োগ নাম নিয়ে তার ইকোনমিতে বিনিয়োগ হয়। এ ছিল নর্মাল ইকোনমি। সো ইউরোপে আমেরিকা এইভাবেই তৈরি হয়েছে। কিন্তু আমাদের বেলায় ঘটাই দিল ব্যতিক্রমটা, যেহেতু তারা আমাদের এখানে একটা কলোনিয়াল মাস্টার হিসেবে আসছে, দখলদার হিসেবে আসছে। সে করেছে কি, এবার আমাদের দেশের অর্থনীতির যে সারপ্লাসটা তৈরি করে, বাড়তি মূল্যটা তৈরি করে, এই বাড়তি মূল্যটা ট্রান্সফার করে নিয়ে গেছে। ইটস এ নিউ ফেনোমেনা। এই ঘটনাটা আগে দুনিয়াতে ছিল না। তাহলে যবে থেকে কলোনি শুরু হয়েছে 1607 সাল থেকে, স্পেসিফিক্যালি বলে দিই আপনাদেরকে আমি, 1607 সালে এটা শুরু হয়েছে। আমরা কলোনির আন্ডারে গেছি সবাই জানি 1757 সালে। সো কলোনির আন্ডারে যাওয়া মানে আমাদের সারপ্লাস সব চুরি হয়ে গেছে। আচ্ছা, এতে ইমিডিয়েট ক্ষতি হবে কি? এটা যখনই চুরি হয়ে যায় তখন আমার দেশে বিনিয়োগ নাই বলে নতুন কাজ সৃষ্টি হবে না। এই দেখেন কত সোজা, একদম রিলেশনটা বুঝে রাখেন। আপনার দেশের সারপ্লাস যদি উঠাই নিয়ে আর তার দেশে নিয়ে চলে যায় তাহলে কি ক্ষতি হবে? সবচেয়ে বড় ক্ষতি হবে যেটা, যে আপনার দেশে ওইটাকে বিনিয়োগ হিসেবে আসবে না। আপনার ইকোনমিতে বিনিয়োগ নাই। বিনিয়োগ মানে কিন্তু সোজা কাজ সৃষ্টি। এই যে বেকার বলতেছেন, বেকার ইজ নাথিং বাট বিনিয়োগ নাই। তাহলে বিনিয়োগ নাই কেন? বিনিয়োগ নাই এই জন্য যেহেতু আপনার দেশ থেকে সম্পদ নিয়ে চলে গেছে আপনার কলোনি মাস্টার। তাহলে কলোনি মাস্টারের সম্পদ নিয়ে যাওয়াটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হলো চাকরি হারানো, নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। এইটাই তৈরি হয়েছিল যখন 45-এর পরে। এটা অনেকে জানে না, খালি হেডলাইন এখন বলে শেষ করব। আমেরিকানরা বাধ্য করেছিল সমস্ত কলোনি মাস্টারকে, তারা স্ব কলোনি সেকেন্ড ওয়ার্ল্ডে জিতলে পরে স্ব কলোনি ছেড়ে, দখলকৃত কলোনি ছেড়ে নিজ দেশে ফেরত চলে যাবে। এটা ছিল রুজভেল্টের শর্ত। এই শর্ত মানছিল বলে তাদেরকে সে হেল্প করেছিল, অর্থ দিয়েছিল। এনিওয়ে, সো 45-এর পরে যুদ্ধ শেষ হলে পরে এবার শর্ত মানতে হবে বলে ইংল্যান্ড আমাদেরকে ছেড়ে চলে গেছে। এইটা 47-এর কারণ। ওকে, এখন 47-এর পরে যে ইন্ডিয়াটা পেলাম আমরা, বা পাকিস্তানেও পেলাম আমরা, এখানে সবচেয়ে বড় অসুবিধা হলো আমাদের তো পুঁজি নাই। আমাদের সারপ্লাস তো উঠে নিয়ে চলে গেছে ব্রিটিশরা। এখন আমরা কি করব? এখন আমাদের ঋণ লাগবে। এই যে ইনফ্রাস্ট্রাকচার শব্দটা এখন আসতেছে, এই জন্যই যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ। ওকে, তারা কি এনাফ লোন দিতে পারছিল আমাদেরকে? না। এখানে আবার একটা হিস্টোরিক্যাল গ্যাপ আছে। 45-এর পরে সমস্ত ওয়ার্ল্ড ব্যাংকের কথা যদি বলি, তার সমস্ত টাকা সে ঢেলেছিল নিজেই ইউরোপে। কেন? কারণ যুদ্ধে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, কারখানা সব ভেঙে গেছে। ওটাতে আবার পুনর্বিনিয়োগ এবং কম সুদের ঋণ না দিলে পরে ওটা পুনর্গঠিত হবে না। ফলে 45-এর পরেই
47-এর পরে বাংলাদেশের মতন দেশে ওয়ার্ল্ড ব্যাংক IMF আসে নাই। 60 সালের আগে তো আসেই নেই। এক্স্যাক্টলি আসছিল 73 সালের পরে। কেন 73 বললাম? কারণ 73 সালে আবার IMF ওয়ার্ল্ড ব্যাংকে পুনর্গঠিত করে নিতে হয়েছিল। আমি সেই ডিটেলে যাচ্ছি না। পুনর্গঠিত করে নিয়েছিল, এটা হচ্ছে ফ্যাক্টস। ওকে, সেইটা করার যখন আমাদের এদিকে আমাদের মতন দেশগুলোতে আসছিল ওয়ার্ল্ড ব্যাংক IMF, দেন তারা লোন দিতে চায়। এখন আসেন গল্পটা এক্স্যাক্টলি এখন যে জায়গায় যাব ইউনূস সাহেবের সাথে রিলেট করব। এই যাওয়ার ক্ষেত্রে প্রধান প্রবলেমটা হলো যে আমাদের এই মতন দেশে তারা এই ইনভেস্টমেন্টগুলো দিবে। এই ইনভেস্টমেন্ট দাতা প্রতিষ্ঠানটার নাম হলো আসলে ওয়ার্ল্ড ব্যাংক IMF, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক। ঋণদাতা প্রতিষ্ঠানটার নাম হলো ওয়ার্ল্ড ব্যাংক। IMF করে যেটা, যে আমার বৈদেশিক মুদ্রা আছে কিনা এটা সে ইনশিওর করে, এটা তার অন্য কাজ একটা, কিন্তু মূল ঋণদানের কাজটা করে ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, এখন ওয়ার্ল্ড ব্যাংক আসার পরেও আর এক প্রবলেম দেখা দিল। কেমন প্রবলেম? প্রবলেমটা হলো ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটা দিবে, এই লোনটা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারবে। অর্থাৎ আমাদের প্রান্তিক সব এলাকাগুলায়, ধরেন একটা বুড়ি বয়স্ক মহিলা, ছেলে মারা গেছে, অথবা ছেলেটা বউয়ের পাল্লায় পড়ে মাকে বের করে দিয়েছে, অথবা বাবা মারা গেছে, মাটা একা হয়ে গেছে, তার দেখাশোনার কেউ নেই, এই টাইপের প্রান্তিক লোকগুলা পড়ে গেছে। অথবা মনে করেন সে হাতের কাজ অনেক কিছু পারত, কিন্তু পুঁজি নেই, ওকে প্রাইমারি ইনভেস্টমেন্টটা কে দিবে? ধরেন বেশি না, 5-7 হাজার টাকা হলেই চলে, কিন্তু এই ইনভেস্টমেন্টটা কে তাকে করবে? কেউ করতে পারছে না। অথচ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে ঠিকই, কিন্তু এই টাকাটা ওই মহিলাটার কাছে পৌঁছচ্ছে না। এইটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রবলেম। টাকা আসলে টাকাটা গ্রামে ঢুকছে না, স্ট্রাকচারাল প্রবলেম ছিল আসলে। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক এটার জন্য মাথা খারাপ অবস্থা ছিল, যে তাহলে ও বাংলাদেশের দায়িত্ব নিলে পরে যে ইকোনমিটাই তৈরি করতেছে, ন্যাশনাল ইকোনমি অর্থে বলতে পারেন, এই ন্যাশনাল ইকোনমিটার বাইরে থেকে যাচ্ছে একটা ব্যাপক সংখ্যক লোক, গরিব মানুষ, যাদেরকে সে রিচ করতে পারছে না। দুটো প্রবলেম। একটা তো হলো যদি ওকে সে লোন দিতে চায়, তাহলে লোন যদি দিতে হয় একটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে, তো ব্যাংক লোন দিতে গেলে তো ওই যে বলবে আমার লাগবে, আপনি কি বন্ধক রাখছেন, বন্ধক না রাখলে আপনাকে লোন দেয় কেমনে? সেটা যদি 2000 টাকাও হয়, তা আমি কেমনে দেবো? আপনি কিছু একটা বন্ধক রাখেন। এখন সে তো গরিব মানুষ, সে কি বন্ধক রাখবে? সো ফাইনালি কি হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংকের লোন আসার পরেও সার্টেন পেরিফেরি, একেবারে প্রান্তিক লোক যেগুলা গ্লোবালি বাংলাদেশি ইকোনমির একদম প্রান্তিক লোকগুলোর কাছে ওয়ার্ল্ড ব্যাংকের এই লোনটা পৌঁছাচ্ছিল না। সেখান থেকে তারা অস্থির হয়ে বসেছিল। এরকম একটা খালি উদাহরণ দিই আপনাদের, খুব ইন্টারেস্টিং গল্প এটা। আপনারা অনেকে রবার্ট ম্যাকনামারা, আমি আবার বলছি রবার্ট ম্যাকনামারা, এই নামটা মনে রাখেন। ভিয়েতনামে কুখ্যাত ছিল সে, ভিয়েতনাম যুদ্ধের সময়। আমি ওদিকে যাচ্ছি না। রবার্ট ম্যাকনামারা হয়ে যায় 73 সালের পরে ওয়ার্ল্ড ব্যাংকের, 73 সালের আশেপাশের সময় থেকে 80 সাল বা তার উপরও ছিল সে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। এই লোকটার বিখ্যাতি হলো সে ম্যানেজমেন্ট বুঝে ভালো। তাহলে আর একটু পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে, 60s-এর ব্যাকগ্রাউন্ড। এই লোকটা ছিল ফোর্ড, যে গাড়ি কোম্পানি, আমেরিকান গাড়ি কোম্পানি। ফোর্ড কোম্পানি ইজ এ প্রাইভেট কোম্পানি, মানে ব্যক্তি ফ্যামিলির কোম্পানি বেসিক্যালি। পরে অন্য বাজার থেকেও নেয়, ক্যাপিটাল নেয়, কিন্তু মূলত এটা ফ্যামিলির দ্বারা পরিচালিত, কারণ ফ্যামিলির ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি। এই ফোর্ড কোম্পানিতে ফ্যামিলির বাইরে যে একমাত্র প্রেসিডেন্ট হয়েছিল সে ছিল এই রবার্ট ম্যাকনামারা। কেন নিছিল ওকে? তাকে মনে করা হতো সে ম্যানেজমেন্টের গুরু। যে কোনো সংগঠন যখন ম্যানেজমেন্টের সংকটের কারণে বিস্তার লাভ করতে পারছে না, সেক্ষেত্রে রবার্ট ম্যাকনামারা ছিল একটা সর্বরোগ হরু, মানে যা কিছু প্রবলেম হোক না কেন ম্যাকনামারা গেলে পরে প্রবলেম সলভ হয়ে যাবে, ম্যানেজমেন্টের প্রবলেম সে সলভ করতে ওস্তাদ। তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বানানো হয় সেই ম্যাকনামারাকে 73-এর আশেপাশের সময় থেকে 80 সাল পর্যন্ত। সো ম্যাকনামারা যখন বাংলাদেশের দিকে চোখ দিল, এটাকে কিভাবে সমাধান করা যায়, এই যে আমরা লোন দিচ্ছি কিন্তু লোন পৌঁছাচ্ছে না গ্রামে, হন্য হয়ে পড়েছিল। ম্যাকনামারেরই একটা পরিকল্পনা ছিল, যেটা নিয়ে আনু মোহাম্মদ টাইপের লোকেরা এটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক কেন খারাপ তার যুক্তি তুলে ধরে। ওকে, আমি এটা যাব না। ম্যাকনামারা সিদ্ধান্ত নিয়েছিল কি, ম্যাকনামারার ইন্টারেস্টিং একটা পজিশনে ছিল এই ব্যাপারে। উনি বলছিলেন যে আমার গ্রামে টাকা ঢুকাইতে হবে যেভাবে হোক,
আচ্ছা, শুরুর দিকে আমি যদি জবরদস্তিতে ঢুকাইতে যাই তাতে কিছু লোক টাকা মেরে দিবে, লোন দিবে বা এটা সেটা নিয়ে ফেরত দিবে না, ঠিক আছে না দেখ, কিন্তু চুরি করলেও তো টাকাটা যেন গ্রামে থাকে ওইটা নিশ্চিত করেন। এই ছিল ম্যাকনামারার পজিশন। ফলে চুরি হবে হোক, এরকম 2-4-10 টাকা চুরি হলে ওয়ার্ল্ড ব্যাংকের বড় ক্ষতি না, সামলে নিবে সে, কিন্তু গ্রামে টাকা ঢুকতে হবে, এটা হচ্ছে টার্গেট। উনি জিনিসটা এইটুক রিফর্ম করছিলেন যে 10 বছর আমি এই নীতিটা পালন করব, গ্রামের লোক টাকা চুরি করবে, টাকা নিয়ে ফেরত দিবে না, আর অসুবিধা নেই, আমি দিব, তারপরেও আমি লোন দিব। কেন? কারণ ওই চুরি করার টাকাটা যদি গ্রামে ঢুকে তাহলে এইটাই অ্যাটলিস্ট গ্রামে একটা ক্যাপিটালিজম, ওই লোকটা লোন পাবে, দাদুনলার কাছ থেকে নিক না, অসুবিধা কি, লোন তো পাইল। লোন একবার মূল ইকোনমিতে ঢুকে পড়তে পারলে এইবার থ্রু টাইম এটা আস্তে আস্তে মূল ইকোনমিতে এই মহিলাটা ঢুকে যাবে। একটা মহিলা মুড়ি ভেজে সংসার করে, পাড়ার ছোট্ট একটা হোটেল দিছে, কোনো মতো বেঁচে থাকার চেষ্টা করছে, এই লোকগুলোকে বাঁচাবে কে? কারণ ওর কাছে আমি পৌঁছতে পারতেছি না, আমার লোন ওর কাছে দেয় না। এই যে ইনস্টিটিউশনাল ব্যাংকের নিয়ম যে অন্য কিছু না রাখলে এটা কোনো সলভ নাই। এখন আসেন ইউনূস সাহেবের কথা, তাহলে একটা সলিউশন বা রিমেডি করার চেষ্টা করেছিল ম্যাকনামারা সেই জন্য এই সময় এই দিকে তাকায় নাই যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেয় নাই। বহু লোক তার অফিসের লোককে এরপর টাকা ওর নামে চালায় দেওয়া যায়, এরকম কোনো টাকা মেরে দিচ্ছে, এরকম কোনো ঘটছে। কিন্তু ম্যাকনামারার যুক্তি একটাই যে আমি একবার যদি গ্রামের টাকাটা ঢুকাইতে পারি, চুরি করা হলে অসুবিধা নেই, এটা ক্রমশ এই যে ব্যারিয়ারটা আমি ফেস করতেছি, আমি গরিব মানুষ মধ্যে পৌঁছতে পারি না, এইটা ভেঙে দিবে। আর একবার ভেঙে দিয়ে আমি যদি ক্যাপিটালিজম ঢুকে পড়তে পারে, আমি এরপরে আমার নিয়ম অনুযায়ী, ক্যাপিটালের নিয়ম অনুযায়ী আবার আমার কাছে খুঁজে খুঁজে আসবে কার কাছ থেকে পাওয়া যায় লোনটা। সো এইভাবে ম্যাকনামারা একটা সলিউশন করছিলেন, কিন্তু পুরোটা হয় নাই। এইবার পুরোটা করছিলেন যে লোকটা, সেই লোকটার নাম হলো ডক্টর ইউনূস। ইউনূস করছিলেন আসলে, ইউনূসের ফর্মুলাটা কি? উনি আবিষ্কার করলেন একটা বিকল্প। উনি বলতে চাইলেন যে ঠিক আছে, গ্রামের টাকাটা নিয়ে যাচ্ছে না এই জন্য যে আপনার ব্যাংকিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে যে আপনার কোলাটেরাল বলি আমরা ওটাকে, যে আপনি কিছু একটা বন্ধক রাখবেন। 10,000 টাকা নিলে 10,000 টাকার কিছু একটা ছোট জমি, ছোট কোনো একটা সম্পদ ব্যাংকের কাছে বন্ধক রাখছে, তার বিনিময়ে আপনাকে সে লোনটা দিয়েছে। এই হচ্ছে ব্যাংকিং সিস্টেম। সো ইউনূস সাহেব যেটা বের করলেন সেটা হলো যে কোলাটেরাল লাগবে না। কেমনে? তাহলে কোলাটেরালের সমস্যা কী করে মিটাবেন? এইটাই ইউনূস সাহেবের আর্গুমেন্টটা হলো, যে মডেলটা দাঁড় করালেন, মডেলটা বলতে চাচ্ছে একটা কাজ করব, গ্রামে ছোট ছোট গ্রুপ করেন 7 থেকে 10 জনের, যারা যারা লোন নিবে, এই লোন নেওয়ার দাতাদের এইবার একটা গ্রুপ বানান, মানে গ্রহীতাদের একটা গ্রুপ। এবার একজন আরেকজনের উপর লায়াবল করে দেন, সবাই সবাইকে চিনে, গ্রামের মানুষ, একই গ্রামের মানুষ। এইবার বলেন যে গ্রুপ হিসেবে তারা লায়াবল, যে লোনটা তারা নিচ্ছে কেউ যদি না দেয় তাহলে গ্রুপ হিসেবে ওরা লায়াবল। ও কেন দিল না ওটা আপনাকে বলতে পারতে হবে, তাকে চাপ দিতে হবে। যখন গ্রুপ হিসেবে লোন দিবেন তো ওটা একটা কোলাটেরাল হিসেবে কাজ করবে। প্লাস এগুলো একটা ব্যবস্থা। সেকেন্ড, ওনার গ্রামীণ ব্যাংক, এটাই গ্রামীণ ব্যাংক অ্যাকচুয়ালি, এবার গ্রামীণ ব্যাংকের থেকে যেই ফিল্ড অফিসারটা ওদেরকে তদারক করে, ওর ভিজিটটা বাড়াই দিতে হবে খুব ঘন ঘন। সাধারণ নর্মাল ব্যাংকে কি হবে, আপনি ব্যাংকে গেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে এসে টাকা নিয়ে এসে কিছু একটা কাজে নেমে বসে, আর কাজে নামছেন কি আদৌ নামেন না, টাকা মেরে খেয়ালাইছেন কি না, ব্যাংক তো খবর রাখে নাই, ব্যাংকে সে দেখাশোনার লোক করতে নাই। উনি এই জায়গাটা একটা হিউম্যান রিসোর্স বাড়াই দিচ্ছেন যে আমি তদারক করব। আমার গ্রামীণ ব্যাংকেরই এই ফিল্ড লেভেলের অফিসার থাকবে অনেক বেশি, যাতে সপ্তাহে অন্তত একবার ভিজিট করা যায়, করতেছে কি ওরা, ও কি লোনটা নিচে, লোনটা কি খায় নষ্ট করে ফেলাইলো নাকি কাজে লাগাইছে, এগুলো দেখবে। আর প্লাস সাথে একটা জুড়ে দিছে, প্রতি সপ্তাহে একটা কিস্তি দিতে হবে, মানে এটা হলো চিহ্ন যে আপনি টাকাটা কাজে লাগাইছেন। কিন্তু কিস্তি দিতে পারে রেগুলার, তাহলে বুঝতে হবে যে কাজে লাগাইছেন, না কিস্তি দিচ্ছেন কোত্থেকে। সো একটা জিনিস লাগালে উনি গ্রুপ বানাই দিয়ে লায়াবল করে দিলেন পরস্পরের সাথে। সেকেন্ড হলো যে আপনি এরপরে বললেন যে ঠিক আছে আপনার সপ্তাহে কিস্তি দিতে হবে, তাহলে কিস্তি দিলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে করছেন কিনা। আর 3 হলো যে আপনার মনিটরিং, স্টাফ বাড়াতে হবে, হ্যাঁ স্টাফের একটা লোড পড়বে। এইটার একটা মডেল তৈরি করেন আসলে ইউনূস সাহেব, এটা হচ্ছে তার সাকসেসের জায়গাটা। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে আসার পরেও
তাহলে শুরু করলাম কোত্থেকে, খেয়াল করে দেখেন আপনি। আমার এখান থেকে পুঁজি পাচার হয়ে চলে গেছে, বিনিয়োগ নাই, বিনিয়োগ নাই মানে চাকরি নাই। আপনি এরপরে ক্যাপিটাল ফর্মেশন ঘটাতে পারতেছেন না, কেন? গ্রামে টাকা ঢুকাইতে পারছেন না। ওয়ার্ল্ড ব্যাংক আসছে প্রায় না সুদের লোন দিচ্ছে আপনাকে, আর গ্রামের এই ধরনের দুস্থ মহিলাদেরকে যে লোন, এটা কিন্তু কোনো সুদ দিতে হয় না, অনুদান বলে এটাকে। এখনো ওয়ার্ল্ড ব্যাংকের একটা অনুদান কিন্তু এখনো চালু আছে, প্রায় 400 বিলিয়ন না, 400 মিলিয়নের একটা লোন না, অনুদান ওয়ার্ল্ড ব্যাংক এখনো দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। ওই যেটা দিয়ে আপনার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বলে যেগুলো বাজারে দেখেন, এগুলো সব ওয়ার্ল্ড ব্যাংকের এই বিনা সুদের অনুদান। কমিউনিস্টরা যাই বলুক না, দিস ইজ এ রিয়েলিটি। আপনি খবর নিয়ে দেখেন, এটা হচ্ছে বাস্তবতা, এবং এই ভিত্তিতে এটা চলছে আসলে। এনিওয়ে, যেটা মূল কথা বলতেছিলাম, তাহলে ইউনূস সাহেবকে দিয়ে তারা এইটাকে ভাঙাইছিল গ্রামের টাকা নিয়ে যাওয়ার জন্য। এটা এতই সাকসেসফুল হয়েছিল, এবার আমেরিকানরা অনুভব করে যে ওকে গুড, তাহলে এই প্রথম আমরা একটা বিকল্প পাইছি, একটা ভবিষ্যৎ আছে। না হলে হচ্ছে কি দেখেন, আপনার মূল অভিযোগটা কি হচ্ছে, আপনি বাংলাদেশে মনে করেন ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আসছে, টাকা দিচ্ছে, মেলা কিছু করতেছেন, কিন্তু যখন এই স্ট্যাটিস্টিকটাও আসছে যে আপনার প্রান্তিক লেভেলের মফস্বলে গ্রামের একটা প্রান্তিক মহিলাটা নাকে মরে যাচ্ছে, তাকে দেখাশোনার কেউ নাই, তার কাছে ঋণটা পৌঁছায় নেই। এইবার এই স্ট্যাটিস্টিকটা যখন প্যারালালি আসে আপনার পাশে, আপনার সকল উন্নয়নের গল্পটা পুরা কোশ্চেন হয়ে যায়। সো আপনি তারা অস্থির একটা জায়গায় পড়েছেন, তাহলে কি ক্যাপিটালিজম ভবিষ্যৎ নাই? এরকমভাবে একটা ক্যাপিটালিজম হবে যেটা প্রান্তিক জায়গায় পৌঁছাবে না। এই কষ্টে ছিল তারা, এই কষ্ট থেকে উদ্ধার করছিলেন আসলে ইউনূস সাহেব। এটা ওকে, তাহলে সার কথা, এটা হচ্ছে ইউনূস সাহেবের সাকসেস। ওকে, তার কি খারাপ কিছু নেই? খারাপ দিক নেই, আছে, বহুত কিছু খারাপ দিক। এই পদ্ধতিটায়, এই মেথডের একটা বড় ধরনের সমস্যা হলো স্টাফ কস্ট বেশি হয়ে যায়। যেহেতু আপনি এত মনিটরিংয়ের জন্য লোক নিয়োগ করবেন, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড যে একটা ব্যাংক, সে তো মনিটরিংয়ের কোনো লোকই নেই, স্টাফই নেই। ওই ব্যাংকের ডেস্কে যে বসে আছে সেই লোকটার কাছে যাবেন, লোন পাস হবে, ওর কাছ থেকে লোন নিয়ে আসবেন, ওটা কি কাজ? ওই লোন নিয়ে গিয়ে আপনি কী করছেন এটা তো ব্যাংক দেখতে যাবেন না। সোনালী ব্যাংকের ওটা কাজ না, কৃষি ব্যাংকেরও ওটা কাজ না, লোন দিয়ে খালাস। মর্টগেজ দিচ্ছে, আসলে কি ওটা মর্টগেজ যে বন্ধক রাখছেন, ওটা আসলে কি কিছু আছে তাও জানে না, খবর নিয়ে দেখা হয়নি, কিছু তদারকির জায়গা নাই, কারণ প্রত্যেকটা তদারকি মানে এক্সট্রা স্টাফ লাগানো। সো লোন বিতরণের যে খরচ, সেই খরচ কিন্তু বেড়ে যাবে। ইউনূস সাহেবের এটা একটা ড্রব্যাক, যে লোন বিতরণের কস্ট এখানে বেশি, কারণ এক্সট্রা স্টাফ রাখতে হচ্ছে তদারকি করে, কারণ কোলেটারাল নেন নাই, কোলেটারাল না নেওয়ার একটা দায় আছে। মানে এটা মোটেও ভালো দেখাবে না যে আপনি লোন দিচ্ছেন কিন্তু আপনি 50% লোন রিকভার করতে পারেন নাই, টাকা মেরে দিয়ে চলে গেছে, এটা তো আরেক বদনাম হবে। খেয়াল করে রাখেন, এখানে কিন্তু কোশ্চেনটা বদনামের। গ্রামের লোক পাইছে কি পাইছেন না, ওটা তো আপনি দুনপুন দিয়ে বুঝাই দিতে পারেন কাউকে, এই যে দেখেন আমি পুরা লোন সব ডিসবার্স করে দিয়েছি, বিতরণ করে দিছি। কিন্তু যখন পাশে এই ফ্যাক্টসটা বেরিয়ে আসবে যে আপনার রিকভারি কত, আপনি যখন দেখাবেন যে রিকভারি 50%, তার মানে তো আপনার এই প্রজেক্ট ভুয়া। তাহলে ইউনূস সাহেবকে এই ভুয়া জিনিসটাকে বন্ধ করতে গেলে পরে এই জন্য তাকে দেখাতে হয়েছে 98% অন্তত রিকভারি হবে। এটা যদি না দেখাতে পারে তাহলে তার তত্ত্বের কোনো ইয়ে নেই, সাকসেস নেই। তাহলে এটা করতে গিয়ে এই খরচ বেড়ে গেছে। ওকে, থার্ড ফেজটা হলো আরও খারাপ। এই খরচ বাড়া দেখাতে গিয়ে এবার এখানে আন্ডারহ্যান্ড ডিলিং কাণ্ড ঘটে। এখান থেকেই এই জিনিসটা সুদ এত বাড়ছে যে এটা কোথাও 45% অভিযোগ আছে, সুদ 45%। আমি উল্টো করে চিন্তা করেন যে তার মানে গ্রামের এই লোকটা কি পরিমাণ পটেনশিয়াল দেখেন, ও 45% সুদ দিয়েও কিন্তু শীত টিকার জন্য স্ট্রাগল করতে পারে। এই প্রসঙ্গে লেনিনের একটা খুব মজার কথা আছে, কয় গরু মানুষ যখন কিছু পারে না, সে বাঁচার জন্য আত পেটে খেয়ে হলেও কাজটা করবে। কি করবে? ফুল পেটে খেতে পারছে না বলে কি রাগ করে বাসায় বসে থাকবে? না, আত পেটে খেয়ে হলেও করবে। এটা ছিল লেনিনের তত্ত্ব। সো এই জন্য লেনিনের আর্গুমেন্টটা ছিল যে আমাদেরকে খুব দ্রুত এই যে ক্যাপিটালিজম ফরমেশনের যে ফেজটা যে কোনো দেশের ইকোনমিতে, এটা যত দ্রুত শেষ করে ফেলা যায়, এখান থেকে বেরিয়ে আসা যায়, এর এখন চেষ্টা করতে হবে।
এটাকে লেনবদ্ধ ছেঁচড়াই চলা কোনো অর্থনীতি দেওয়া হবে না, ব্যাপক ইনভেস্টমেন্টে ঘটাইতে হবে যেভাবে পারেন আপনি। এটা লেনিন আর্গুমেন্ট, এটা স্ট্যালিন আর্গুমেন্ট না। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারে তার ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া বইয়ের মধ্যে 1905 সালে লেখা, বহু পুরনো বই তার। এনিওয়ে আমি ওদিকে বেশি যাচ্ছি না। যেটা তাহলে মূল কথা ছিল যে আপনাকে গ্রামে এই টাকা পাঠানোটা ইম্পর্টেন্ট ছিল আসলে। ওকে, তাহলে এটার সমাধান করে দিচ্ছিলেন আসলে ইউনূস সাহেব। আর তার বলেছি যে খারাপ দিকটা হলো এই যে এর কষ্টটা বেশি। সাইফুর রহমানের আমলে যতটুকু মনে পড়ে, সাইফুর রহমানের আমলে এটা নিয়ে কথা হয়, ফাইনালি এটাকে সেটেল করা হয় 27.5%, সরকারি লেভেলে এটাকে সেটেল করে দেওয়া হয়েছিল যে এর বেশি যেন না হয় সুদের হার। সো গ্রামীণ ব্যাংক টাইপের মাইক্রো ক্রেডিট, যেটা এটারই ভদ্রলোকের নাম হলো মাইক্রো ক্রেডিট। সো মাইক্রো ক্রেডিটের ডিস্ট্রিবিউশন একটা বড় অসুবিধার দিক হলো যে সুদের হার বেশি। হ্যাঁ, সেই সমস্যাটা এখনো আছে। এই যে 27% করা হয়েছে, এটাকে আরও রিফর্ম তো ডেফিনেটলি করা যায়। আচ্ছা, এবার একটা খারাপ দিক বলে দিই, এটা ডেফিনেটলি এখনো ড্রব্যাক, নেতিদিক হয়ে আছে, বাট এটা অনেকগুলো ড্রব্যাক, আরও ড্রব্যাক আছে। যেমন আপনি যখন সাপ্তাহিক কিস্তি নেবেন, মানে কি? মানে আপনি আসলে ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন যে আপনি এমন কোনো টাকায় মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে আপনি এমন কিছু করতে পারবেন না যেটা 3 মাস পরে লোন শোধ করে শুরু হবে, পারবেন না। কেন? কারণ প্রতি সপ্তাহে কিস্তি দিতে হবে আপনাকে। তার মানে কি আপনি এই লোনটা কৃষি লোন হতে পারবে না। কারণ 3 মাস বললাম কেন, কৃষিতে যে কোনো লোন নিয়ে আপনি মাটিতে চারা পুঁতেন না কেন, ওর ফসল আস্তে আস্তে কমপক্ষে 3 মাস 4 মাসের আগে ফসল হবে না। সো কৃষি লোন হিসেবে এটা ইউজ করা যাবে না। তাহলে এটা কি ধরনের লোন হবে? মনে করেন এক হাটে কিনে আর এক হাটে বেচে, মুড়ি কিনে মুড়ি বেচে, অথবা যে কোনো কিছু, ছোট হাটে কিনে বড় হাটে, বড় হাটে কিনে ছোট হাটে বেচে, এই ধরনের বহু গ্রামের মানুষ এরকম করে খাচ্ছে। তাহলে ওদের যে লোনটা লাগবে ওটা কোত্থেকে দিবেন? আর সবাইকেই আপনার প্রোডাকশনের লোনে ফেলাইতে হবে? নট নেসেসারিলি। বহু মানুষ থাকবে যাকে আপনি অ্যাকোমোডেট করছেন, জায়গা করে দিচ্ছেন এই ধরনের গ্রামীণ বাণিজ্যের ভিতরে। সো এটা একটা বাণিজ্য লোন হিসেবে থেকে যাবে, প্রোডাকশনের লোন হিসেবে এটা ব্যবহার করার সুযোগ নেই। এটা হচ্ছে ড্রব্যাকস। তো অসুবিধা তো না, আপনি সব লোককেই কৃষিতেই ঢুকাইতে হবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে, এই জন্য গ্রামীণ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সের দিকে তাকায় দেখবেন যে কত পার্সেন্ট টোটাল লোনের, কত পার্সেন্ট কৃষি লোন। দেখবেন যে জাস্ট ফর শো আপ 1%ও হয়তো কৃষি লোন না। এটা হচ্ছে তার পিছনের বড় কারণ। এরকম অনেক ড্রব্যাক আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ওই যে বলছি, গ্রামে একবার যদি আপনার টাকা ঢোকাতে পারেন, তাহলে তো গ্রামের যে ওকে ক্যাপিটালের ভিতরে আসে নাই, যারা যে অংশটা সমাজের, তাকে তো আপনি ভিতরে নিয়ে আসতে পারলেন। একবার ভিতরে আনতে পারলে এরপরে সে এই মূল আমাদের অর্থনীতির অংশ হয়ে যাবে। অংশ হয়ে গেলে পরে এরপর তার উন্নতিটাকে আপনি আর ঠেকায় রাখতে পারেন। ও কোনো না কোনো একটা উপায় বের করে মেন স্ট্রিমে ঢুকে পড়বে, মেন স্ট্রিমের ইকোনমিক্সের ভিতরে অংশ হয়ে যাবে। এইটাই তো লক্ষ্য ছিল আমাদের। তাহলে অরিজিনালি প্রবলেম শুরু হয়েছে কোথায়? কলোনি থেকে। শেষ করছি কোথায়? গ্রামীণ ব্যাংক দিয়ে। স্টিল এর মধ্যে বহু ধরনের অসুবিধা আছে। আচ্ছা, এখন একটা বাজে অসুবিধার কথা বলবো, ইন্ডিয়া। এই যে বললাম যে মিনিমাম বাংলাদেশে সুদের হার বলে দেওয়া হচ্ছে 7.5% ইজ এ ভেরি লুক্রেটিভ সুদ। কেন? আপনি যদি কমার্শিয়াল লোনগুলো দেখেন, ব্যাংক যেগুলো ডিস্ট্রিবিউট করে, এমনি টাকা ইনভেস্ট করে রাখলে কত সুদ দেয়? হাসিনা আমলে জবরদস্তিতে এটা আটকে রাখা হয়েছিল 6% থেকে, না মানে 6% হবে ইনভেস্টমেন্ট রাখলে, আর আপনি লোন নিলে এটা 9%-এর উপরে যাবে। কার্যত এটা 20% পর্যন্ত। যত ক্ষুদ্র কুটির শিল্প দেখেন সেগুলো 20%-এর উপরে চলে যায়। এটা হচ্ছে লোনের স্ট্রাকচারগুলো বলবো আপনাকে আমি। ইন্ডিয়ায় এটার অদ্ভুত জায়গা, তো সেখানেও একই সমস্যা, ওখানে আবার উল্টা। সক্ষমতা তৈরি হলে বিনিয়োগ করার জায়গা নেই। সো ওরা তখন দেখলো যে আমরা এবার প্রাইভেট কোম্পানি ইউনুসের মডেলটা ব্যবহার করবো, লোন দিয়ে বলবো 7.5% সুদ দিতে হবে, সৌরে লোন। সো এইটা প্যারালালি, মানে কমার্শিয়াল ব্যাংকগুলার প্যারালালি ইউনুস মডেল নাম দিয়ে এটা চালু হয়েছে। কেন? ওই যে লুক্রেটিভ 7.5% পর্যন্ত সুদ নেওয়া যায়, আরও বাড়াই দিলেন 30% পর্যন্ত নেওয়া যায়। তো এরকম কাণ্ড ইন্ডিয়াতে আছে। এইটার বিরুদ্ধে থেকে নিজেকে আলাদা করার জন্য ইউনুস সাহেব একসময় ডিক্লেয়ার করছে যে এরকম বহু মাইক্রো ক্রেডিট নামে কাণ্ড আছে, আমি সবগুলো দায়িত্ব নেব না, যেগুলো কেবলমাত্র ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের সঙ্গে রিলেটেড সেগুলো নেব। ওকে, আরও একটা কথা আছে, এগুলো যখন কথা উঠলে বলে ফেলি আসলে।
ইউনূস সাহেব কিন্তু শুরু করছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের লোন না নিয়ে, ওর যে সিড মানিটা, উনি যে টাকাটা নিয়ে এসে লোন ডিস্ট্রিবিউট করছেন বাংলাদেশে, এই সিড মানিটা কখনো ওয়ার্ল্ড ব্যাংকের লোন উনি নেন নাই। না এই জন্য না যে আমাদের কমিউনিস্টদের মতন উনি ওয়ার্ল্ড ব্যাংক বিরোধী, উনি নেন নাই যে কারণে, সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের নিজস্ব নিয়ম আছে যে ওরা আবার যেখানে লোন দেয় সেখানে অনেক বেশি খবরদারি করে, ওদের অনেক বেশি জিনিস নিয়ম নীতি মানতে, এই জিনিসটা আপনি করলেন না কেন, এটা না মানলে তো আমরা লোন দিতে পারবো না, এরকম ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম। সো এই বাইরের শর্তগুলো যেন ওয়ার্ল্ড ব্যাংক এই গ্রামীণ ব্যাংকের উপর চড়ে না বসে, এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে কাজ শুরুই করেন নাই। এইটাই করেছে, বেশিরভাগটা নিয়ে আসছে নরওয়েজিয়ান লোন, নুরাডের লোন, বায়োলেটারাল লোন, সার কথাটা হলো এই। সো সেই লোনগুলো দিয়ে উনি কাজ শুরু করেছিলেন। ওকে, এখন ওয়ার্ল্ড ব্যাংক এটা সাকসেস দেখে ওয়ার্ল্ড ব্যাংক বললেন আমি দিতে চাই, কিন্তু ইউনূস সাহেব তো নেবে না, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের প্রভাবটা চায় না তার মাইক্রো ক্রেডিটের ভিতরে, সেই জন্য তখন আরেকটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এটাই হলো বাংলাদেশের, দেখবেন আপনারা অনেকেই যারা এইসব ভিতরে ঢুকেছেন জানবেন, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF নামে একটা অর্গানাইজেশন আছে, আধা সরকারি টাইপের। এই PKSF হলো আসলে সরকারি প্রতিষ্ঠান, এটাই ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেয়, নিয়ে বাংলাদেশের যত ছোট NGO আছে তাদের মাধ্যমে লোনটা মাইক্রো ক্রেডিট হিসাবে গ্রামে ডিস্ট্রিবিউট করে। সো এইটারই অরিজিনাল সংগঠনের নাম হলো PKSF। PKSF এর লোনটা সে পায়, মেন লোনটা এটা সে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নেয়। তার মানে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়েও মাইক্রো ক্রেডিট, ইউনূস সাহেবের ফর্মুলা অনুযায়ী একটা মাইক্রো ক্রেডিটের ডিস্ট্রিবিউশন হয় এখানে, কিন্তু সেটা ইউনূস সাহেব এটার দায়িত্ব নিতে চান না, এটার কোনো পরামর্শ উনি দিতে চান না। তবে যারা এটাতে কাজ করে সভাপতি, তারা মাইক্রো ক্রেডিটের ইউনূস সাহেবের আইডিয়াটা সম্পর্কে জানেন। এই মোটামুটি এইসব খারাপ ভালো সবই বলে দিলাম। শেষ একটা খারাপের কথা বলি, ইউনূস সাহেবের একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা হলো এই যে কথাটা উঠেছিল আসলে ইউনূস সাহেবের গ্লোবাল কানেকশন, এই পার্টটা নিয়ে এখন একটু কথা বলে শেষ করে দেবো। গ্লোবাল কানেকশনের দিকটা হলো, আপনি যদি এটা চিন্তা করেন, হোয়াট ইজ পাওয়ার, যারা পাওয়ারফুল ম্যান, সমাজ যারা গণ্যমান্য মানে ক্ষমতাবান ব্যক্তিত্ব, না ক্ষমতাবান মানে নট নেসেসারি তাকে সরকারের সাথে সম্পর্ক রাখতে হবে, আপনি বিরাট ব্যবসায়ী হতে পারেন, বিরাট কোনো না কোনো একটা প্রোডাকশনের কোম্পানি হতে পারে, ইনভেস্টমেন্ট কোম্পানি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি থিঙ্ক ট্যাঙ্কের মানে আপনি আগে ছিলেন মনে করেন একটা কোথাও চাকরি করতেন গবেষক হিসাবে, খুব উচ্চ পোস্টে ছিলেন, সারা জীবনে যা কামাইছেন, মরার পরে আপনি মরার লাগবে না, রিটায়ার হওয়ার পরে আপনি করলেন কি, আপনার জীবনের সমস্ত আয় আপনি এটা দিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক বানাই দিচ্ছেন। এইবার থিঙ্ক ট্যাঙ্কের লোকটা কিন্তু হয়ে যাবে ওই ক্ষমতার করিডোর, যদি বলে একটা ধারণা করি আমি, করিডোর মানে যে কোনো একটা 5 স্টার হোটেলে যদি যান, ওর ভিতরে দেখবেন একদিকে তো ডেস্ক আছে যেখানে যাবেন আপনি ডিল করার জন্য, কথা বলার জন্য, আপনার সিট আছে কি না, সিট বুকিংটা আছে কি না, হ্যাঁ তাহলে এগুলো যার সাথে ডিল করবে। বাকি জায়গাটা কি আসলে দেখুন, অসংখ্য চেয়ার টেবিল, ছোট ছোট করে 4-5জন করে বসার একটা করে ইয়ে রাখা আছে। সো করিডোর হলো, ওটা হলো করিডোর। করিডোর হলো যে কমন প্লেস যেখানে সবাই যায়, কিন্তু আবার সবাই যায় বলা হলেও আবার সবাই যায় না। কেন? দোজ হু আর নট মানিড পার্সন, তারা তো আর শেরাটন হোটেলের এই করিডোরে যাবেন না। কারা যাবেন? যারা এটা অ্যাফোর্ড করতে পারেন এই হোটেল। তাহলে যে কোনো 5 স্টার হোটেলে করিডোর থাকে, এই জিনিসটা কমন প্লেস, এটা হলো বড় ধরনের ড্রয়িং রুম আর কি আসলে। তাহলে এটাকে আমরা আরেকটা শব্দ দিয়ে বলি করিডোর। করিডোর মানে অনেক কিছু মানে হয়। করিডোর মানে যেমন ইন্ডিয়ানরা করিডোর চায়, ওটাও করিডোর, মানে এটা মাঝের একটা স্পেস চাই যেটা স্পেসিফিক্যালি পার্টিকুলার কিছু একটা কাজের জন্য, এটা হচ্ছে করিডোর। কিন্তু আমরা এখানে ক্ষমতার করিডোর যখন বলবো, তখন বলবো যে কোনো সমাজের, বিশেষ করে রাজধানীতে হবে, এটা ধরে নিতে পারি, এই ক্ষমতাবান লোকগুলা যেখানে যেখানে বসে, ডেরা থাকবে 5-7টা 10টা হতে পারে, এই ডেরাতে যারা সন্ধ্যার পরে যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে, উইকেন্ডে, সেখানে গিয়ে জমায়েত হয়। আজকে অমুকের বাসায় এই ধরনের একটা পার্টি ছিল, কিসের নিয়ে না পার্টি, এই ধরনের পার্টি মানে কিন্তু এটা ঘোষিত কোনো সেমিনার না, না এরকম কোনো ঘোষিত এজেন্ডা কিছু থাকবে না ওখানে, কিন্তু ওখানে গেলে হেন জিনিস নাই যে আলোচনা হবে না। এবং ফর্মাল অফিসে, সরকারি বা বেসরকারি অফিসে যা ঠিক হবে, এ সবই কিন্তু আসলে ওখানে ঠিক হয়েছে আগে। ফর্মাল অফিসগুলো জাস্ট ফর্মালিটি,
ইনফর্মালি আলাপ হয় যে জায়গাটায়, এটা হচ্ছে ক্ষমতার করিডোর। তাহলে সমাজে যত অ্যাডভান্স কান্ট্রি হবে, ইকোনমি বড় হবে, শক্তিশালী হবে, ততই ক্ষমতার করিডোরগুলা, সেন্টারগুলা তত শক্তিশালী হবে। এখন এই ক্ষমতার করিডোরে ইউনূস সাহেবের অ্যাক্সেস আছে। কিভাবে? আপনি তখনই অ্যাক্সেস থাকবে যখন এর আয়োজক যারা, তাদের সাথে আপনি পরিচিত। তো তারা দেখলো যে আপনার এই পোটেনশিয়াল আছে, ওগুলোকে আপনাকে একটা পার্টিতে ডাকছে, আপনি একদিন অমুক কাছে আসেন না, ওখানে আমাদেরও কিছু বন্ধু বান্ধব আছে, তারা আপনার সাথে কথা বলবে, আপনারা কিছু ভিউ এক্সচেঞ্জ করবেন। তার মানে এতে কি হলো, ইউনূস সাহেব ওই ক্ষমতার করিডোরে অ্যাক্সেস, প্রবেশাধিকার পেয়ে গেলেন থ্রু সামবডি। থ্রু সামবডি হতে পারে থিঙ্ক ট্যাঙ্কের কেউ একজন, থ্রু সামবডি হতে পারে সরকারি কেউ একজন, বেসরকারি কেউ একজন, বিরাট ইনভেস্টর কেউ একজন। চল, আমি আশা করি ক্ষমতার করিডোর কথাটা বুঝাতে পারছি। খুব রেয়ার জিনিস এটা, বিশেষ করে ওয়েস্টার্ন বা আমেরিকান ক্ষমতার করিডোরে এরকম করিডোর যতগুলো জায়গায় আছে বসে। আমেরিকান এরকম ক্ষমতার করিডোর তো না হলো 50-এর উপরে হবে, বড় বড় ক্ষমতার করিডোর। সো এই ক্ষমতার করিডোরগুলোতে অ্যাক্সেস আছে ইউনূস সাহেবের, রেয়ার এটা। আমরা তো খুব গরিব দেশ। আর বেশিরভাগই আবার এটা হলে হবে না যে আপনি ওখানে গিয়ে যদি একটা কারো তেল মারা লোক হন, কারো চামচা হন, না, এটা ঠিক করিডোরে যাওয়ার লোক হলো না। ওটা তো আপনাকে বাসায় ডেকে নিয়ে এসে, কি অফিসে ডেকে নিয়ে এসে আপনাকে কাজ দিয়ে দিবে, এটা করে দিস, ওটার কথা বলছি না। এটা হলো আপনার কোনো একটা পোটেনশিয়াল থাকতে হবে। এটা ঠিক না, আপনার চামচা না। এখন আসেন, ক্ষমতার করিডোরে ঢুকতে গেলে আর একটা কন্ডিশন আছে আবার, এটা হচ্ছে খারাপ দিকটা। তাহলে শেষ করছি আমি এই প্রসঙ্গটা এখান থেকে, যে ইউনূস সাহেবের এই ক্ষমতার করিডোরগুলোতে অ্যাক্সেস আছে বাই ডিন্ট অফ হিজ মেরিট। উনি কি করেছেন সারা জীবন, সেগুলোর কারণে। আর এগুলো হয় কি, একবার কোনো একটা করিডোরের ক্ষমতা যাদের মধ্যে ঘুরাপা খায়, তাদের কোনো একজনের সাথে পরিচয় হয়ে গেলে এবার আস্তে আস্তে বাড়ে এটা। এর সঙ্গে ওর অমুক করিডোরে গেছিলেন, যাওয়ার পরে ওখানে যারা যারা ছিল তাদের মধ্যে অমুক অমুকের সাথে আপনার আলাপ হয়েছে, কার্ড বিনিময় হয়েছে, পরে সেটাকে কেন্দ্র করে আরেক মিটিংয়ে দেখা হয়েছিল, সেখানে আপনাদের কিছু এক্সচেঞ্জ হচ্ছে। উনি বাংলাদেশে আসতে যাচ্ছিলেন, আচ্ছা আমি আসতেছি, আপনার সাথে কি একটু দেখা হবে, আচ্ছা অমুক বিষয়ে আমার একটু সমস্যা আছে, কোনো হেল্প করতে পারেন, কোনো পরামর্শ দিতে পারেন। এইভাবে এই সার্কেলটা, এই নেটওয়ার্কটা বড় হয় আসলে। সো ইউনূস সাহেবই সেই এক্সেপশনাল বাংলাদেশি একজন, যার আমেরিকান ক্ষমতার করিডোরে অ্যাক্সেস। এখন যেভাবে হোক এটা হয়েছে। একটা জিনিস লাগে এখানে আবার, ইউনূস সাহেবের এই করিডোরে ঢোকার পিছনে আরেকটা খালি দিক আছে। ক্লিন্টন ফাউন্ডেশন বলে একটা জায়গা আছে, ক্লিন্টন ফাউন্ডেশনে চাঁদা জোগাড় করে দিতে হয়। এই চাঁদা জোগাড় করে দেওয়ার কাজটা ইউনূস সাহেবকেও করতে হয়েছে মাঝে মাঝে। এটা হলো ক্ষমতার করিডোরের স্বভাব। আপনি ওখানে কিছুই চাঁদা দিবেন না, আপনি ক্ষমতার করিডোরে খুবই আসা যাওয়া করবেন, এটা হবে না তো আসলে। সো এটা হলো অনেকটা বলতে পারেন যেই রোগের যেই ওষুধ। আপনি করিডোরের সুবিধা নেবেন আর করিডোরে চাঁদা দিবেন না, এটা তো হয় না। করিডোরের চাঁদাটা ব্যক্তি চাঁদা না, ওই কোনো একটা ফাউন্ডেশনের চাঁদা দেওয়ার কারণে আপনি ওই সার্কেলের মধ্যে পরিচিত হয়ে থাকলেন। সো দ্যাট ইজ ইউনূস সাহেব। তাহলে তার উত্থানের রহস্য বললাম, গুরুত্বের কারণ বললাম, আর আলটিমেটলি এটা শেষ করলাম উনি কেন ক্ষমতার করিডোরে যেতে পারছেন, কানেকশনগুলো কী তৈরি হয়েছে ওনার, এইটি। থ্যাংক ইউ।